আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্ট 6 উইকেটে জিতেছে টাইগাররা। এতে টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল লাল সবুজের দল, তাও আবার পাকিস্তানের মাটিতেই। 185 রানের জয়ের লক্ষ্যে শেষ দিনে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতি পর্যন্ত 2 উইকেটে 122 রান তোলে নাজমুল হোসেন শান্তর দল। জয় থেকে তখন মাত্র 68 রান দূরে ছিল বাংলাদেশ। আগের দিনের বিনা উইকেটে 42 রান নিয়ে খেলতে নেমে দলের 58 রানে জাকিরের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় 70 রানে বিদায় নেন সাদমান। দলকে 127 রানে রেখে 38 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন শান্ত। মুমিনুল আউট হন 34 রানে। সাকিবকে নিয়ে দলকে ঠিকই জয়ের ঠিকানায় পৌঁছে দেন মুশফিক। 4 উইকেটে 185 রান করে জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের 274 রানের জবাবে প্রথম ইনিংসে 262 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। টাইগারদের পেস আক্রমণে দ্বিতীয় ইনিংসে 172 রানে গুটিয়ে যায় পাকিস্তান। এদিকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে সরকার। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাংবাদিকদের জানান, সাংবাদিকদের নিশ্চয়তা ও গণমাধ্যম কর্মীদের খুনের নামে যাচাই বাছাই ছাড়া মামলা দেয়া বন্ধ করতে ডক্টর ইউনূসকে অনুরোধ জানান তারা। সংবিধান পরিবর্তন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, নির্বাচন কমিশন সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে গণমুখী করে গড়ে তোলার প্রস্তাব করা হয় বৈঠকে। এছাড়া বিটিভি, বাংলাদেশ রেডিও এবং বাসসকে স্বায়ত্তশাসন দেওয়া সহ তথ্য প্রযুক্তি আইন, সাইবার নিরাপত্তা আইনের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণের কালা কানুন বাতিল করার দাবি জানান সম্পাদকরা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে দুবাইয়ে বিক্ষোভ করায় দেশটির ফেডারেল আদালতে দণ্ডিত 57 প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সাথে বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন ডক্টর ইউনূস। শিগগিরই তারা দেশে ফিরবেন বলেও জানান তিনি। আমরা এই প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে প্রফেসর ইউনূস এবং তার সরকারের যে কর্মকাণ্ড, আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। আজ রাত 12টার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি বলেন, মাদকের গডফাদারদের ধরা হবে। এ সময় তিনি আরও জানান, মিয়ানমার সীমান্তে সমস্যা নিরসনে কাজ করছে সরকার। এদিকে আজকের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে অগ্নিসংযোগ ও হামলা করে দুর্বৃত্তরা, লুট করে অস্ত্র, গোলাবারুদ। পুলিশ সদর দপ্তর জানায়, এ পর্যন্ত সারা দেশে বিভিন্ন ধরনের ৩,৮৮০টি অস্ত্র উদ্ধার হয়েছে। 2,86,353 রাউন্ড গুলি, 22,201টি টিয়ার শেল এবং 2,139টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। মানহানির 5 মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2016 সালে আওয়ামী লীগ সরকারের আমলে ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 2 বিচারক তাকে এসব মামলায় খালাস দেন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির 5 মামলার বাদী দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তা প্রত্যাহারের আবেদন করেন তার আইনজীবীরা।
শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 2 বিচারক দীর্ঘ 8 বছর পর সব মামলা থেকে বেগম জিয়াকে খালাস দেন। এই মামলাগুলা যারা করেছে, এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না, তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে। জন্মদিন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং একই সবচেয়ে দুঃখজনক হলো আইনের বিধান হলো একই অপরাধ নিয়ে একের অধিক মামলা করা যায় না। কিন্তু গত সরকার ম্যাডামের বিরুদ্ধে ঢাকা, নড়াইল, যশোর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই অপরাধে একের অধিক 1, 2, 5 মামলা করেছে। খালেদা জিয়ার আইনজীবী জানান 4 বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ, তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো। মামলার বিবরণে জানা যায় 2016 সালের 3 নভেম্বর সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে 4টি মামলা করেন আওয়ামী লীগ সমর্থক জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। একই বছরের 30 আগস্ট, 15 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাহী আদেশে বেগম জিয়াকে দুর্নীতি মামলা সাজা বাতিল করে মুক্তি দেয় অন্তর্বর্তী সরকার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা সরকারের প্রত্যক্ষ মদদেই দেশি বিদেশি চক্রান্তে 2009 সালে পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে মেজর হাফিজ বলেন, মূলত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দিতেই পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়ে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্য এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে। 8 বছর গুম থাকার লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। তিনি জানান, বন্দী থাকার সময় কারো পায়ের আওয়াজ শুনলেই ক্রসফায়ারের ভয়ে আতঙ্কিত হয়ে পড়তেন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বছরের পর বছর ধরে তার ওপর চলা নির্যাতনের বর্ণনা দেন আজমি। তিনি বলেন, 8 বছরে কোনো আলো বাতাস দেখতে দেয়া হয়নি তাকে। নামাজের সময় জানতে চাইলেও বলা হতো না। রান্না করা যে খাবার দেয়া হতো তা খাওয়ার অযোগ্য ছিল। হাত চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো। এত জোরে চোখ বাঁধা হতো যে মনি ফেটে যাবার উপক্রম হতো বলেও জানান আমান আজমি। আমি জিজ্ঞাসা করেছি, আমার বিরুদ্ধে কোনো মামলা আছে, কোনো ওয়ারেন্ট আছে? মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না, আপনারা আমাকে উঠিয়ে নিয়ে যাবেন না। আপনাদের পরিচয় চোখ বেঁধে আমাকে নিজে গাড়িতে গিয়ে উঠিয়েছে, মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে। এবং তখন পর্যন্ত আমি বলছি বারবার যে আমি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, জানার অধিকার আছে, আপনারা কারা কেন নিচ্ছেন। তখন আমাকে তুই তাকারি করে কথা বলেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।